গেছেন চলে সৃষ্টিগুলো রেখে, নানান স্বাদের সেলুলয়েড গল্প ছবি এঁকে। সৃষ্টি সবই ছুঁয়েই আছি, থাকবে তারা ঘিরে, নতুন বাঁকে নবীন আলো দেখব ফিরে ফিরে। যায় না ভোলা কোনোভাবেই যে কটা দিন বাঁচি, গল্পে গানে লেখায় রেখায় থাকবে কাছাকাছি। বিশ্ব এসে সালাম জানায় মানিক মহারাজা, ফেলুমিত্তির শঙ্কু তপেশ আজও আছেন তাজা। শুনবে যারা বন্ধু আছো দূরে কিংবা কাছে, জন্মদিনের শ্রদ্ধা সে তো বুকের মধ্যে আছে। আজ 2রা মে, রে দিবস, রে ডে। আজ আমাদের মতো অগণিত উপাসকদের পবিত্র দিন। আজ আমাদের ঈশ্বরের জন্মদিন। এনসাইক্লোপিডিয়ার কোনো পাতা উল্টানোর আগে বা তার বানানটাই ভালোভাবে শেখার আগে তিনি হাত ধরে কখনো নিয়ে গেছেন জাদুঘরে, কখনো বেড়াতে নিয়ে গেছেন কোনো দেশে, কখনো ভাসিয়ে নিয়ে গেছেন কোনো কল্পলোকে, অথবা কোনো রহস্যময় দুনিয়ার ঠিক মধ্যিখানে করেছেন রোমাঞ্চিত বিস্মিত প্রতিনিয়ত। তার সাহিত্য, তার সুর, তার চলচ্চিত্র, তার সৃষ্টি শিখিয়েছে যুক্তি, জাগিয়েছে চেতনা, জানিয়েছে তথ্য, ভাবিয়েছে আমাদের। আমরা গল্পের তরীর কয়েকজন সত্যজিৎ প্রেমী মিলে প্রতি বছর তার শ্রদ্ধার্ঘ্যে তারই গল্প অডিও স্টোরি হিসেবে প্রকাশ করি। বিগত কয়েক বছর যাবৎ উপস্থাপিত হয়েছে বাদুর বিভীষিকা, গগন চৌধুরী স্টুডিও, সেপ্টোপাসের খিদে, টেলিফোন, খবর এবং ভূত। মহান চলচ্চিত্রাভিনেতা উৎপল দত্ত 1991 সালে সত্যজিৎ রায়ের সর্বশেষ নির্মিত আগন্তুক ছবিতে মুখ্য চরিত্র হিসেবে মন্টুর দাদুর ভূমিকায় অভিনয় করেন, যা ছিল তারও সর্বশেষ অভিনীত চলচ্চিত্র। এই বছর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ আমাদের নিবেদন আগন্তুক ছবির মূল গল্প অতিথি। আমাদের সকল শ্রোতাদের কথা বিবেচনা করে গল্পটিকে অপরিবর্তিত রেখে গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ওনারই সৃষ্ট সুর আমরা প্রয়োজন মতো ব্যবহার করেছি। শেষের কবিতা থেকে কবির কথা ধার করে বলি, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। গল্প পাঠে থাকছে শুভদীপ সাহা, মন্টুর ভূমিকায় মাস্টার সমরিক সিনহা রয়, মন্টুর মা অর্চিতা ঘোষ সেনগুপ্ত ও বাবা অর্ণব ব্যানার্জি, মন্টুর দাদু তথা অতিথির ভূমিকায় সৌপর্ণ গাঙ্গুলি, মায়ের শেতল মামার ভূমিকায় শ্রীমন্ত ভদ্র এবং গল্পের সূত্রধর আমি শুভাঙ্গী সাহা। এআই জেনারেটেড চিত্র নির্মাণ, শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় পৃথ্বীরাজ চৌধুরী, প্রচ্ছদ অলঙ্করণ, ভিডিও নির্মাণ ও এডিটিং সৌপর্ণ গাঙ্গুলি। আমরা অর্চিতা ম্যাডামকে এবং মাস্টার সমরিককে আমাদের মাঝে বিশেষভাবে স্বাগত জানাই। শুরু হচ্ছে অতিথি। মন্টু কদিন থেকেই শুনেছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল। মা চিঠি পড়ে বললেন, বুঝো ব্যাপার। ওগো শুনছো? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, এই মামা আসছেন। মামা? হ্যাঁ। কে মামা? আমার ছোট মামা গো। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না। বাবা আরাম কেদারার হাতল থেকে চশমাটা তুলে পড়ে নিয়ে
মার দিকে হাত বাড়িয়ে দিলেন। কই দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে এই মামুদপুরেই থাকে, সেটা জানলেন কি করে? মা একটুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন, শীতল মামা আছেন না, তার কাছেই জেনেছেন হয়তো। শীতল মামা? আহ, তোমার আবার কিছু মনে থাকে না আজকাল। মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে, কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছো। মনে নেই বাজি ফেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে, সেই নিয়ে কত হাসাহাসি। ও হ্যাঁ 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 হ্যাঁ। ছোট মামার সঙ্গে তো খুব মিল ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন, সে তো শুনেছি শীতল মামাকে। এ বাড়িতেও তো এসছেন না শীতলবাবু? বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন। ঠিক 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 ঠিক। কিন্তু তোমার মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম গো, তিনি আবার হঠাৎ আমার এখানে আসছেন কেন সেটা তো বুঝলাম না। অবশ্যই আসতেই যদি হয় তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো? তোমার বাপ মা, বড় মামা, বড় মামি সবই তো পরলোকে। বড় মামার ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর, তুমি ছাড়া তার আর আছে কে বলো? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে বলো তো? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স এই 2 বছর, আর ওনার 16 কি 17। ওর ছবি একখানা আছে না তোমার সেই সেই পুরনো অ্যালবামে? তোমার যা কথা, সত্যি সেই চেহারা আর এখনকার চেহারা। তখন মামার বয়স 15 আর এখন 60। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়তি আছে, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিছু জানা নেই। খাবে আবার কি? আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে কি? হ্যাঁ, যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে, সে তো আরো ঝক্কি, 5 রকম পদের কমে তার হবে না। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না। দিব্যি আমাদেরই মতো লেখা। ইংরেজিতে তারিখ লিখেছে, ইংরেজি কথা ব্যবহার করেছে। এই তো এই এই এই- এই যে এই এই আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি। তা দেয়নি, আর সোমবারই আসছেন বলে লিখেছেন। মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টু। সত্যি, যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল। মন্টু এই দাদুর কথা বড় জোর 1বার কি 2বার শুনেছে। স্কুলে পড়া শেষ হবার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপরে 45 বছরের গোড়ার কয়েকটা বছরের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন। মন্টুর 2-1বার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়, কিন্তু তারপরই মনে হয়েছে সেরকম কেবল গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানো লোক অনেকদিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তাও নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য লোক এলো তাও বলার জো নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, 3-10। বাংলাদেশের ছোট মফস্বল শহরেই দাদুর ছেলেবেলা কেটেছে। সে বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর। নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়া যায় না, কারণ এখন আর সেখানে কেউ নেই, তাই মামুদপুরেই আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি আছে তো। মন্টুর বাবা এখানে ওকালতি করেন। মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে থাকে রিষড়ায়। দাদা কানপুরে হোস্টেলে থেকে পড়ে IIT-তে। রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন। দোতলার পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেন আসবে সকালে। দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় জিজ্ঞেস করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবেন। তারপর যা থাকে কপালে। বাবা আজই সকালে বলেছেন,
মামা হোক আর নাই হোক, লোকটা যদি সভ্য ভব্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই 10টা দিন হুজ্জুতের এক শেষ। ভাল লাগে না বাবু, সাপ না ব্যাং না বিচ্ছু কিছু জানা নেই। এখন সামলাও ঝক্কি। ঠিকানাও দিল না লোকটা, তাহলে না হয় কোনো একটা ছুতোই না করে দেওয়া যেত। এই যেন একেবারে ফোন করে ঘাড়ে এসে চাপা। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তাদের বাড়িতে অনেক দিন কেউ এসে থাকেনি। এখন তার গ্রীষ্মের ছুটি, সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই, সিধু, অনিশ, রথিন, ছোটকা। কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে, আর দাদু কি দাদু নয়, মজাটাও কি কম। এ যেন একটা রহস্য অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয়, যদি কোনো বদমতলবে দুষ্টু লোক আসে, আর সেটা যদি মন্টু ধরে দিতে পারে, তাহলে দারুণ ব্যাপার হবে। সোমবার সকাল 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর 11:15টার সময় মন্টু দেখল একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি, আর পায়ের কাছে একটা চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের উপর একটা পা তুলে দিয়েছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতো পোশাক পরেন না, ধুতি পাঞ্জাবিও নয়, প্যান্ট শার্ট। মা বলেছিলেন বয়স 60-এর ওপর, কিন্তু বেশি বুড়িয়ে যাননি। মাথার চুলও বেশি পাকেনি। চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়। রিক্সাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন, তুমি কে? দাড়ি গোঁফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল, আমার নাম সাত্তকী বোস। অর্জুনের সারথি না সুরেশ বোসের পুত্র? এই ভারী সুটকেস বইতে পারবে তো তুমি? ওতে বই আছে কিন্তু। পারবো। বেশ, তবে চলো। ভিতরের বারান্দায় উঠতে মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মার হাতে দিয়ে বললেন, থাক থাক, তোমার নাম সুহাসিনী তো? হ্যাঁ। তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে। হ্যাঁ। এইভাবে এসে পড়লাম, খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো দিন 10 হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব একটা অসুবিধে হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন, কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যিই তোমার মামা তারও তো কোনো প্রমাণ নেই। কাজেই সেদিক দিয়ে আমি কিন্তু কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এইটাই ভেবে নিতে হবে তোমাদের। মন্টু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে। এবার বললেন, আপনি চান টান করবেন তো? হ্যাঁ, খুব বেশি যদি অসুবিধে না হয়। না না, অসুবিধে কেন? মন্টু, একে দোতলায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও চানের ঘরটা। আর ইয়ে মানে বলছিলাম, আপনি কি খান টান সে তো জানা নেই, তাই। আমি সর্বভুক, যা দেবে তাই খুশি মনে খাবো। কথাটা কিন্তু বাড়িয়ে বলছি না। তা সাত্তকী বাবু, তুমি স্কুলে পড়ো? দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7। মন্টু একটা কথা না জিজ্ঞেস করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন। ও হো হো হো, সাধু টাধু তো অনেক কালের কথা ভাই। যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন, ঋষিকেশে। তারপর সেখানেও আর ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু টাধুর কাছে আর যাইনি।
দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ খুশি মনে চেঁচে পুঁছে খেলেন। আমিষে কোনো আপত্তি নেই, মাছ ডিম দুই খেলেন। মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল, সে লক্ষ্য করল মা একবার ও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক, তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন, বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয়। গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি সে কথা বললে বিশ্বাস করবে না। মা আর কিছু বললেন না। মন্টুর ইচ্ছে হচ্ছিল যে জিজ্ঞেস করে, বাংলা রান্না খাননি কেন, কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞেস করলো না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন, তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয়। উনি নিজে যদি বলতে চান তো বলুন। কিন্তু উনি নিজেও কিছু বললেন না। 40 বছরের ওপর যে লোক নিরুদ্দেশ ছিল, তার তো অনেক কিছুই বলার থাকা উচিত। তাহলে এই লোক এত চুপচাপ কেন? বাবার গাড়ির আওয়াজ যখন পেল মন্টু, তখন সে দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন। তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন। ওহে অর্জুনের সারথি, মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে। এসো এসো, আমার কাছে এসে বসো, তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। এটা কি? একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করে পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটা? এটাও মন্টু বলতে পারল না। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর এটা এটা হলো রুমানিয়ার পয়সা, একে বলে বনি। আর এটা ইরাকের ফিল। এছাড়া আরো 10 দেশের 10 রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক। তার একটাও মন্টু আগে কখনো দেখেওনি, তার নামও শোনেনি। এগুলো সব তোমার জন্য। মন্টু অবাক। ভদ্রলোক বলেন কি? অনিশের কাকাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন যারা এই কাজটা করে তাদের বলে নিউমিসম্যাটিস্ট। কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই, সেটা মন্টু জানে। আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে এসে থেমে গেল। এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা। 10টা দিন বাড়াবাড়ি। ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনা আপনি মানে মানে বিদায় নেবেন। কোনো রকম রিস্ক নেওয়ার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেও ওই একই অ্যাডভাইস দিল। আলমারি টালমারিগুলো সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো আর সবসময় পাহারা দেবে না, তার বন্ধু বান্ধব আছে, খেলাধুলো আছে, আমি কাজে বেরিয়ে যাব। বাড়িতে তো ওই তুমি আর ওই 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 আমাদের সদাশিব বেটা কাজ না থাকলেই পড়ে পড়ে ঘুমো। তুমিও যে দুপুরে ঘুমো না তাও তো নয়। একটা কথা তোমায় বলি। কি? জানো, এনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে। তোমার তাই মনে হলো? হ্যাঁ গো, সেই রকম ঠিক হলো না, চোখের চাহনিও যেন সেই রকম। আহা, আমি তো বলছি না যে ইনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন,
নো, আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে পর মন্টু ঘরে ঢুকল। এই ঘন্টা কয়েকের মধ্যেই মন্টুর ভদ্রলোককে বেশ ভালো লেগে গেছে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে। এই কয়েন উনি দিলেন? মন্টু মাথা নেড়ে হ্যাঁ বলল। উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি? না, তা বলেননি। তাও ভালো। এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায়, চৌরঙ্গিতে দোকান আছে। সাড়ে 4টে নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি জানেন, কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়। ভবঘুরেদের বোধ হয় ওরাই সবচেয়ে ভালো বোঝে। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা ঘুরেছি, এক জায়গায় বসে থাকা আমার ধাতে ছিল না কোনোদিন। আমরা আবার গোছানো জীবনটাই বুঝি। উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। তা আপনি তো বিয়ে করেননি। না, সুহাসিনীর বোধহয় মনে নেই। ওর এক প্রমাতামহ, মানে আমার এক দাদু, তারও ঠিক এই প্রবৃত্তি ছিল। উনি 13 বছর বয়সে ঘর ছাড়া হন। আমি তো অল্প কিছুদিনের জন্য হলেও ফিরেছি, উনি আর একেবারেই ফেরেননি। এটা জানতে তুমি? জানলেও এখন আর মনে নেই। বিকেলে চা খাবার পর এক ব্যাপার হলো। মন্টুর বন্ধুরা কদিন থেকেই শুনছে যে সোমবার তার এক দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। 4-5টি 10-12 বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। লাঠি হাতে মিত্তিরদের বাড়ি পেরিয়ে মাঠটার একধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, দুয়ারে কাদের বলে জানো? হ্যাঁ, সকলেই মাথা নেড়ে না বলল। সাহারা মরুভূমি জানো তো? সেই সাহারায় তুয়ারেক বলে একরকম যাযাবর জাতি বাস করে। দরকার হলে তারা দস্যু বৃত্তি করে। সেই তুয়ারেকের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল সেই গল্প বলি তোমাদের। দাদুর গল্প ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো শুনলে। মন্টু পরে মাকে বলেছিল, জানো মা, দাদু এমন গল্প বলল, ঠিক মনে হলো যেন সব কিছু চোখের সামনে দেখছি। গল্পের বই পড়ার বাতিক আছে বুঝি ভদ্রলোকের? কোনো এক ইংরেজি পত্রিকায় এই ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে। দাদুর সুটকেসে বই আছে জানি, তবে গল্পের বই কিনা জানি না। 3 দিন 3 রাত চলে এইভাবে। বাড়ির কোনো কিছু চুরি হলো না। ভদ্রলোক কোনো উৎপাত করলেন না। যা দেওয়া হলো তাই তৃপ্তি করে খেলেন। কোনো বাড়তি আবদার করলেন না, কোনো বিষয়ে অভিযোগ করলেন না। একদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে। এমনিতে বেশি আশেপাশে না। মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয়, বুড়োকেই দেখতে এসেছে। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, লোকটা সাদাসিধে, এটা বলতেই হবে। বেশি গায়ে পড়ার চেয়ে এই ভালো। তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ জানি না। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো, দায়িত্ব এড়ানো। এরা পরাশ্রয়ী জীব। সারা জীবনটাই হয়তো এর ওর ঘাড়ে ভর করে কাটিয়ে দিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে। তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। মা কিন্তু মামা বলে ডাকেননি একবারও।
মন্টু সে কথা বলাতে মা বলেছেন, তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হয় না। আর মামা যে ডাকবো, তারপর যদি বেরোই মামা নন, তাহলে কি অপ্রস্তুতের ব্যাপার বলো তো। 4 দিনের দিন ভদ্রলোক বললেন, আজ একটু বেরোবো। নীলকণ্ঠপুর বাস যায় না? হ্যাঁ, তা যায়, বাজার থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসবো। ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব, তুমি চিন্তা করো না। 9টার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন। দুপুরে মন্টু আর লোভ সামলাতে পারল না। ভদ্রলোকের ঘর খালি, ওর সুটকেসটায় কি বই আছে সেটা দেখার শখ অনেক দিন থেকেই। বাবা নেই, মা একতলায় বিশ্রাম করছেন। মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। সুটকেসে তালা নেই। চুরির ভয়টা নেই ভদ্রলোকের, সেটা বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসের ডালাটা খুলল, কিন্তু কোথায় বই? বই তো নেই। খাতা, খান্ত্রিশেক নানা রকমের খাতা, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে। একটা খাতা খুলল মন্টু। পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা, পড়তে কোনো অসুবিধা নেই। মন্টু খাটের উপর উঠল খাতাটা নিয়ে, আর পর মুহূর্তেই নেমে আসতে হলো। তার অজান্তে মা উপরে উঠে এসেছেন। ও ঘরে কি হচ্ছে মন্টু? ওনার জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছো বুঝি? মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুটকেসে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। যাও, নিজের ঘরে যাও। পরের জিনিস ঘাঁটতে নেই বাবা, নিজের বই পড়ো গিয়ে, যাও। 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন, আমি কালই ফিরে যাচ্ছি। তোমাদের আতিথেয়তার তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা আমার পোষায় না। বাবা মা যে খবরটা শুনে অখুশি নন এটা মন্টু জানে, যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে। বাবা বললেন, আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়। সেখান থেকে অন্য কোথাও পাড়িয়ে দেবো আবার। কারোর গলগ্রহ হয়ে থেকে অভ্যেস নেই। আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন। গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধে হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই মাগ্গির বাজারে একজন বাড়তি লোকের পিছনে খরচ অনেক। এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছতে, বাড়ির গাড়িতে করে। মন্টু জানে যে ট্রেন যখন ছাড়লো তখনও অবধি বাবার মনে সন্দেহ আছে যিনি এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা। 7 দিন পর আরেক বৃদ্ধ এসে হাজির মন্টুদের বাড়িতে। ইনি মন্টুর মায়ের শীতল মামা। একে এর আগে একবারই দেখেছে মন্টু, দিদির বিয়েতে। সে কি শীতল মামা, হঠাৎ কি মনে করে? একটা কর্তব্য স্বার্থে এসেছি রে, একটা নয় দুটো। নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? দুপুরে খাবো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই খাবেন। কি খেতে মন চাই বলে, এখানে সব পাওয়া যায়। কলকাতার মতো অবশ্য নয়। দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সারি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন। এ বইয়ের নাম শুনিসনি তো? কই না তো। হ্যাঁ, পুলিন তোদের বলেনি সেটা জানি। পুলিন? তোর ছোট মামা যে লোক কাটিয়ে গেল এখানে 5টা দিন, তার নামটাও জানিসনি? এ তারই লেখা বই। তার বই?
তোরা কোন রাজ্যে থাকিস? সেদিন কাগজেও তো নাম বেরিয়েছে। এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে? কিন্তু এই নাম তো ছদ্মনাম। সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই। সারা পৃথিবী? পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি। আর সব নিজের রোজগারে করা। খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরি ড্রাইভারি, কোনো কাজ সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায়। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে, জাহাজ ডুবি থেকে সাঁতরে উঠেছে ম্যাডাগাস্কারের ডাঙায়। 39 সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে, বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর। সাদা কালো, ছোট বড়, জঙ্গলি সভ্য সব এক হয়ে যায়। কিন্তু এসব আমাদের বললেন না কেন? তোদের মতো ঘর কোনো কুপমণ্ডক কি এসব কথা বিশ্বাস করত? সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিসনি, তাকে মামা বলে ডাকতে পারিসনি, আর এত কথা সে বলতে যাবে তোদের? ইস, আবার ডেকে আনা যায় না মামাকে? পাখি উড়ে গেছে। বললে বালিদ্বীপটা দেখা হয়নি, সেখানে যাবার চেষ্টা করবে। এই বইটা তোদের দিয়ে গেছে। তোদের ঠিক দেয়নি, দিয়েছে দাদুকে। বললে ওর মনটা এখনো কাঁচা, ওতেই ছাপটা পড়বে ভালো। তবে ওর আসল পাগলাম ওর কথাটা বলিনি এখনো। ওকে পই পই করে বললাম যে আর কটা দিন থেকে যাও, এ বই নির্ঘাত পুরস্কার পাবে। একাডেমি তো 10,000 করে দিচ্ছে আজকাল। সে কিছুতেই শুনলে না। বললে টাকা যদি আসে তো মামুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও, সে খুব যত্ন নিয়েছে আমার। শুধু মুখে বলা না, কাগজেও লিখে দিলে। এই নে সেই টাকা। মা শীতল মামার হাত থেকে খামটা নিয়ে চোখের জল মুছতে মুছতে ধরা গলায় বললেন, ও